সালামু আলাইকুম। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা তোমাদের নতুন ক্লাসের নতুন একটা চ্যাপ্টারের আলোচনা আজকে শুরু করব। হচ্ছে যে টিস্যু এবং টিস্যুতন্ত্র। এই চ্যাপ্টারটা আমরা মনে হয় সবাই জানি যে উদ্ভিদ বিজ্ঞানের 8 নম্বর চ্যাপ্টার। আমরা যারা হয়তো কেউ হয়তো আগে পড়ে থাকতে পারি অথবা কেউ হয়তো পড়িনি, সবার জন্যই আসলে আমাদের এই চ্যাপ্টারের যে পার্ট বাই পার্ট লেকচার আসবে বা হচ্ছে ভিডিওগুলো আসবে, আমার মনে হয় সবার জন্য উপকারী হবে। এবং হচ্ছে যে আমরা চেষ্টা করবো যে হচ্ছে যে এই চ্যাপ্টারের এই ভিডিওগুলো হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখতে। তো দেখো, টিস্যু এবং টিস্যুতন্ত্র এই চ্যাপ্টার নিয়ে আমাদের বিস্তারিত সামনে আলোচনা ধাপে ধাপে হতে থাকবে। এটার শুরুতেই বেসিক কিছু জিনিস নিয়ে আমি আসলে তোমাদের কথা বলতে চাই। যেমন হচ্ছে যে টিস্যু সম্পর্কে আমরা সবাই জানি যে হচ্ছে কোষ কাকে বলে, টিস্যু কাকে বলে, এগুলো একদম ছোট ক্লাসের বেসিক জিনিস। আমার মনে হয় যে হচ্ছে তোমরা সবাই জানো টিস্যু কাকে বলে। এটা বলতে বললে হয়তো প্রায় 90% 95% স্টুডেন্টের মনেই চলে আসবে সংজ্ঞাটা, যে হচ্ছে এরকম। হয়তো দু একজনের ক্ষেত্রে হয়তো মনে পড়তে নাও পারে, বাট হচ্ছে যে আমরা সবাই এটা সম্পর্কে আসলে জানি, কম বেশি পড়ছি, যে এই ক্লাসেই পড়ি না কেন, বা হচ্ছে যে আমরা যদি হচ্ছে এরকম হয়ে থাকে অনেকদিন হয়তো পড়াশোনা নাও করি, তাও মনে হয় জানি যে কোষের সংজ্ঞা, টিস্যুর সংজ্ঞা হচ্ছে যে একটার সাথে অনেক বেশি জড়িত। কারণ আমরা জানি আসলে কোষ অনেকগুলো মিলিয়ে আসলে টিস্যু তৈরি করে। তো কোষ তো আমরা জানি যে জীবদেহের গঠন ও কাজের একক। জীবিত জীবদেহের উদ্ভিদ হোক প্রাণী হোক, তার হচ্ছে যে অবশ্যই কোষ দিয়ে গঠিত। সবচেয়ে কম কোষ যেই জীবের থাকে তারও একটা কোষ থাকে, সেটা আসলে একটা কোষ। এবং হচ্ছে এরপরে সেটা বহুকোষী হতে পারে, একাধিক কোষ, অসংখ্য লক্ষ লক্ষ, আমাদের মতো বড় প্রাণীদের ক্ষেত্রে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি হচ্ছে একটা দেহ। তো এই ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ থাকলেও যাদের শরীরে এরকম অসংখ্য অনেক বেশি কোষ থাকে, সেই কোষগুলা কিন্তু হচ্ছে যে আলাদাভাবে যে কোনো ছন্ন ছাড়াভাবে র্যান্ডমলি কাজ করে, ব্যাপারটা কিন্তু এরকম না যে হচ্ছে কোটি কোটি কোষ তারা কোটি কোটি এরকম আলাদা আলাদা কাজ করতেছে, ওটা এরকম না। তারা কিন্তু একটা গ্রুপ তৈরি করে, গ্রুপ ফর্ম করে। এবং হচ্ছে আমরা আমাদের সমাজে যেরকম দেখি যে হচ্ছে যে প্রাণীরা নিম্ন শ্রেণী জীব থেকে শুরু করে সবচেয়ে উন্নত প্রাণী আমরা মানুষরা যেরকম সামাজিক কাজ করি, গ্রুপ তৈরি করি, কোষরাও কিন্তু আসলে এরকম একটা গ্রুপ বা হচ্ছে যে সামাজিকতার মতো হচ্ছে যে একসাথে কাজ করে। তো টিস্যুর ব্যাপারটা, ধারণাটা কিন্তু সেখান থেকে আসছে যে একগুচ্ছ কোষ একই সাথে অবস্থান করে, একই জায়গায় একসাথে অবস্থান করে, একই ধরনের কোষ যখন একই রকম কাজ করে, একসাথে মিলে এক ধরনের কাজ করতে একটা গ্রুপ তৈরি করে এবং অবিচ্ছিন্নভাবে থাকে, এই ধরনের একটা গ্রুপকে বা হচ্ছে সমষ্টিকে আমরা আসলে কি বলি, টিস্যু বলি। এই সংজ্ঞা আমরা জানি, বইয়েও এরকম সংজ্ঞা দেওয়া আছে। টিস্যুর সংজ্ঞা, কোষের সংজ্ঞা আমরা সবাই আমাদের পারা উচিত। তবে পরীক্ষা আসলে কোষ বা টিস্যুর সংখ্যা ইন্টারমিডিয়েট লেভেলে আসে না, 9-10 এর ক্ষেত্রে আবার এগুলা কক হয় বা ছোট কোশ্চেনে হচ্ছে আসতে পারে। ইন্টারমিডিয়েট লেভেলে পরীক্ষার জন্য দরকার নেই, বাট আমাদের জানা উচিত অবশ্যই, সেজন্য আমরা আসলে জানবো। তো হচ্ছে কোষ বা টিস্যুর ডিটেলস আলোচনা তো আমরা অবশ্যই করবো। তার আগে কিছু বেসিক জিনিস বা দু একটা যেগুলো আসলে বইয়ে আমাদের এভাবে লেখা নাই, বা হাসান স্যারের বইয়ে কমন বইগুলো তো আসলে আমরা পাবো না হয়তো, এবং হচ্ছে কোনো বইয়ে আমরা এভাবে পাবো না। কিন্তু দেখবা যে একদম বেসিক জিনিস, যেটা আসলে আমাদের অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে, এই চ্যাপ্টারের সব ক্ষেত্রে কাজে লাগবে। কোষ বা টিস্যু সম্পর্কে বেসিক এই ধারণাটা আসলে আমাদের সবারই থাকা উচিত। অসংখ্য জিনিস জানতে বুঝতে আমাদের ভবিষ্যতে বা অন্যান্য চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে, অন্যান্য নলেজের ক্ষেত্রে বা হচ্ছে যে অন্যান্য জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে সেগুলো ভূমিকা রাখবে, কাজে দিবে। দেখো, টিস্যু বা কোষের ক্ষেত্রে আমরা বলতেছি এরকম, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, খেয়াল করো, আমরা মনে হয় সবাই জানি যে উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে সবারই প্রথম যে কোষটা, বা যদি একটা উন্নত উদ্ভিদ চিন্তা করি বা ডিপ্লয়েড উদ্ভিদের কথা বা ডিপ্লয়েড প্রাণীর কথা চিন্তা করি আমরা, অর্থাৎ হ্যাপ্লয়েড জীবদের কথা বাদ দিলাম, যারা আসলে টিস্যু তৈরি করতে পারে বা এরকম বড় জীব যারা, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে সবাই জানি তাদের সবারই হচ্ছে যে প্রথম কোষটা অবশ্যই কি একটা ডিপ্লয়েড জাইগোট। খেয়াল করে দেখো, তাই না বলো? আমরা মনে হয় সবাই এটা পারি। খেয়াল করো, ডিপ্লয়েড জাইগোট। আমরা মানুষদের ক্ষেত্রে যদি বলি, আমরাও শুরুতে মায়ের পেটে প্রথম যে কোষটা ছিলাম সেটা একটা কি ছিলাম, এরকম তোমার হচ্ছে জাইগোট ছিলাম, এরকম একটা জাইগোট ছিলাম, এরকম একটা জাইগোট ছিলাম। জাইগোটটা থেকে আমরা পরবর্তীতে বিভাজিত হইতে হইতে আরো অসংখ্য আরো কোষের মাধ্যমে আরো জীব, আমাদের দেহ তৈরি হওয়ার মাধ্যমে একটা বিশাল দেহ তৈরি হয়েছিল আমাদের। আবার দেখো যে একটা উদ্ভিদের ক্ষেত্রে, একটা আম গাছ হোক বা একটা যে কোনো উন্নত উদ্ভিদ, তারও যে প্রথম কোষটা, সেই প্রথম কোষটা কিন্তু আসলে কি একটা, প্রথম কোষটা হচ্ছে যে আসলে একটা জাইগোট। প্রথম কোষটা আসলে হচ্ছে একটা জাইগোট। এবং এই ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে, দুইজনের ক্ষেত্রে কি জিনিসটা অনেকটা একই রকম না বলো? আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করো। দেখো, আমরা আরেকটা জিনিস লিখি। দেখো, আমরা সবাই মনে হয় চিনি এরকম, যে হচ্ছে অনেকগুলা কোষ মিলে কি তৈরি করে বলো তো? অনেকগুলা কোষ মিলে তৈরি করে হচ্ছে যে টিস্যু। একটু আগে আমরা শিখলাম বা বললাম, ঠিক, টিস্যু। অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি করে? অঙ্গ। অনেকগুলো টিস্যু মিলে তৈরি করে হচ্ছে অঙ্গ। অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে হচ্ছে কি? অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে তোমার হচ্ছে তন্ত্র। খেয়াল করো যে আমরা এটা সবাই জানি যে অনেকগুলো কোষ মিলে টিস্যু তৈরি করে। একগুচ্ছ অনেক কোষ একসাথে মিলে একরকম কাজ করলে হচ্ছে টিস্যু। অনেকগুলো টিস্যু একসাথে যখন কাজ করে অঙ্গ, যেমন সেটা পাকস্থলী হতে পারে, ফুসফুস হতে পারে, অনেকগুলো অ্যালভিওলাস ধরনের হচ্ছে একক দিয়ে, বা অনেকগুলো নেফ্রন মিলে কিডনি তৈরি করতেছে, একটা অঙ্গ তৈরি করতেছে। ঠিক, তোমার হচ্ছে যে এরকম তোমার হচ্ছে যে হৃৎপেশির কোষ দিয়ে হচ্ছে যে অনেকগুলো হৃৎপেশির কোষ দিয়ে একটা হার্টের একটা অঙ্গ বা একটা অংশ তৈরি করতেছে। তো এরকম অঙ্গ তৈরি
তৈরি করতেছে, সেই অঙ্গগুলো একটা তন্ত্র তৈরি করে। যেমন আমরা মনে হয় জানি, খেয়াল করো যে পরিপাকতন্ত্র, তাই না, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এরকম অনেকগুলো একাধিক অঙ্গ মিলে তারা পরিপাক বা খাবার হজম শোষণের সাথে জড়িত, তারা তন্ত্র তৈরি করতেছে। এরকম তো আমরা ছোট ক্লাসে পড়ছি। আসলে খেয়াল করো যে উদ্ভিদের সাথে প্রাণীর এখানে একটা পার্থক্য আছে, কিন্তু দেখো তো পারি কিনা আমরা, খেয়াল করে দেখো তো আমরা যদি এটা পারি কিনা। কোষ এবং টিস্যু, এই যে অঙ্গ এবং তন্ত্র, উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে কিন্তু এটা খুব সূক্ষ্ম ছোট একটা পার্থক্য আছে। ছোট পার্থক্য না, আসলে গুরুত্বপূর্ণ বড় পার্থক্যই। খেয়াল করো যে উদ্ভিদের ক্ষেত্রে বলতো এখানে কি পার্থক্য, এই জায়গাটা একটা পার্থক্য, এই জায়গা পর্যন্ত একটা পার্থক্য আছে। উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র কোষ এবং টিস্যুই থাকে, উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে, কোষ এবং টিস্যুই থাকে। উদ্ভিদের কি থাকে না, উদ্ভিদের অঙ্গ থাকে না আসলে, ফলে তন্ত্র তৈরি হয় না। তবে এই অনেকগুলো টিস্যু মিলে উদ্ভিদের কোন একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে তারা আবার তোমার হচ্ছে একটা সিস্টেম তৈরি করে, এটাকে আমরা তন্ত্র বলতে পারি, টিস্যু তন্ত্র বলি আমরা এটাকে। কিন্তু অঙ্গতন্ত্র তার আসলে থাকে না, তার আসলে অঙ্গতন্ত্র থাকে না। গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, তার আসলে কি থাকে না, অঙ্গ থাকে না। উদ্ভিদের কি থাকে না, উদ্ভিদের কি থাকবে না, খেয়াল করো, উদ্ভিদের আসলে অঙ্গ হয় না, বা প্রাণীদের মতো যে সুগঠিত অঙ্গ, সেই জিনিসটা কিন্তু আসলে উদ্ভিদের থাকে না। তুমি বলতে পারো যে ভাইয়া হচ্ছে যে আমি কিন্তু উদ্ভিদের অঙ্গ তো আমরা দেখি যে পাতা উদ্ভিদের অঙ্গ, মূল পানি শোষণকারী এবং হচ্ছে খনিজ লবণ পরিশোষণকারী অঙ্গ, কাণ্ড তার দৃঢ়তা প্রদানকারী অঙ্গ, ফুল হচ্ছে প্রজনন অঙ্গ, এগুলো কিন্তু আমরা বলতে পারি যে আমরা চিন্তা করতে পারি এই যে অঙ্গ আছে। কিন্তু আসলে দেখো যে প্রাণীদের পাকস্থলী বা তোমার হচ্ছে যে তার কিডনি, সে যেরকম অঙ্গ, উদ্ভিদের কিন্তু পাতা বা ডাল এরকম অঙ্গ না আসলে। যেমন প্রাণীদের পাকস্থলী সে যে কাজটা করে, তার লিভার যকৃত কিন্তু সেই কাজটা করবে না। আবার প্রাণীদের ক্ষেত্রে তার ক্ষুদ্রান্ত যে কাজটা করবে, সেই কাজটা কিন্তু আসলে তার বৃহদন্ত্র করবে না। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে দেখো, লাউ গাছ, কুমড়া গাছ, এমনকি যে আম গাছের কথা যদি আমরা চিন্তা করি, যে সেই আম গাছে শুধুমাত্র কি তৈরি করে, পাতায় তার খাবার তৈরি করে না। বলো যে পাতা সালেকশন শোষণকারী অঙ্গ, সব অঙ্গে খাবার যোগান দেওয়ার দায়িত্বে এখানে কে নিয়োজিত, পাতা। কাণ্ড বা মূলের জীবিত কোষগুলা কার থেকে খাবার পাচ্ছে, পাতায় তৈরি করা খাবারই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে তারা হচ্ছে যে পাচ্ছে। কিন্তু দেখো আম গাছটাও যখন কচি অবস্থায় ছিল, তার ডালপালাও কি ছিল, সবুজ ছিল, তার ডালপালাও খাবার তৈরি করতে পারে। আম গাছের যে মুকুল বা ফুল, যার কাজ প্রজননের সাথে জড়িত, সেই ফুল বা মুকুল, এমনকি আম গাছের যে আমের খোসা, সেও কিন্তু কি তৈরি করতে পারে, সালেকশন করতে পারে। আবার লাউ গাছ, কুমড়া গাছ, কলা গাছের মতো এরকম অসংখ্য গাছ আছে, পুঁই শাক থেকে শুরু করে, যাদের কাণ্ড পাতা সবাই আসলে কি তৈরি করতেছে, খাবার তৈরি করতেছে। কিন্তু দেখো যে তোমার বা আমার লিভার কি একদিনের জন্য পাকস্থলীর কাজ করবে? লিভার কি কখনো তোমার হচ্ছে যে ক্ষুদ্রান্তের কাজ করে দিচ্ছে অ্যাডাল্ট অবস্থাতে, সে হচ্ছে অন্য অঙ্গের কাজ করতেছে না, তার কাজ কিন্তু নির্দিষ্ট। তার মানে হচ্ছে কি, প্রাণীদের ক্ষেত্রে অঙ্গ আমরা এই জন্যই বলতেছি যে প্রাণীদের একটা অঙ্গের সাথে আর একটা অঙ্গ কি গঠনের দিক থেকে আলাদা। দুইটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ জিনিস, একটা হচ্ছে কি গঠনের দিক থেকে আলাদা, গঠনের দিক থেকে আলাদা, আর একটা হচ্ছে কি কাজের দিক থেকে আলাদা। গঠনের দিক থেকে আলাদা এবং কাজের দিক থেকেও আলাদা, গঠন আলাদা, কাজ আলাদা। প্রাণীদের ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারের সামনে এই বেসিক জিনিসের উপরে আমাদের অনেক আলোচনা হবে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখবো যে উদ্ভিদের ক্ষেত্রে কোনো অঙ্গতন্ত্র থাকে না, শুধু কোষ থাকে, টিস্যু থাকে। টিস্যুগুলো মিলে 3 ধরনের তন্ত্র তৈরি করে, আমরা সামনে পড়বো। এবং উদ্ভিদের বাইরে থেকে একটা উদ্ভিদের ধরো কাণ্ডকে দেখতে মনে হবে যে আলাদা জিনিস, হ্যাঁ কাণ্ড তো আলাদা জিনিস, পাতা তো কাণ্ডের মতো না, পাতাও তো আলাদা জিনিস, মূলও তো আলাদা জিনিস। তাহলে মূল এক ধরনের অঙ্গ উদ্ভিদের, পাতা এক ধরনের অঙ্গ, কাণ্ড এক ধরনের অঙ্গ, তাহলে তো মনে হচ্ছে বা দেখা যাচ্ছে এখানে আসলে উদ্ভিদেরও অঙ্গ আলাদা আলাদা না। উদ্ভিদের বাহ্যিকভাবে কিছুটা অবশ্যই আলাদা, কিন্তু উদ্ভিদের যদি আমরা উদ্ভিদকে কাটি বা প্রস্থচ্ছেদ করি, ভিতরটা দেখি, উদ্ভিদের পাতা, কাণ্ড, মূল সব জায়গায় আসলে তোমার 3 ধরনের টিস্যু পাওয়া যায় বা একই ধরনের টিস্যু পাওয়া যায়। এরকম হচ্ছে, আমরা সামনে অবশ্যই ডিটেলস পড়বো আমরা, তারপরে একটু বলি যে উদ্ভিদের বাইরের যে টিস্যুটা, সেটা পাতায়ও থাকে, কাণ্ডেও থাকে, মূলেও থাকে, সেটাকে আমরা সাধারণত কি বলি, তার ত্বকীয় টিস্যুতন্ত্র। তার ত্বকীয় টিস্যুতন্ত্র বা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। যেই এপিডার্মাল টিস্যুটা উদ্ভিদের মূলেও থাকে, কাণ্ডেও থাকে, পাতাতেও থাকে। হ্যাঁ কিছুটা ভিন্ন, কিছুটা গঠনে আলাদা ভিন্নতা আছে, আমরা সামনে শিখবো। এবং হচ্ছে দেখো তার ভিতরের দিকে তোমার হচ্ছে তার যে মূল অংশটা তৈরি করে, মূল যে ভর তৈরি করে, সেটা আবার তোমার হচ্ছে যে সেটাকে আমরা নর্মালি বলতেছি হচ্ছে গ্রাউন্ড টিস্যু বা কর্টেক্স জাতীয় টিস্যু বা এরকম, বা মেনলি হচ্ছে গ্রাউন্ড টিস্যু বলা হচ্ছে। সেই গ্রাউন্ড টিস্যুটা কিন্তু পাতাতেও থাকে, যদিও কিছুটা ভিন্ন, কাণ্ডেও থাকে, আবার হচ্ছে কি থাকে, মূলেও কিন্তু গ্রাউন্ড টিস্যু থাকে, যেটা বেসিক জিনিসটা হচ্ছে প্রায় সেম। আবার মূল, কাণ্ড এবং পাতায় সবচেয়ে ভিতরের দিকে বা আরও এক ধরনের যে উদ্ভিদের টিস্যু থাকে, সেই টিস্যুটা হচ্ছে কি ভাস্কুলার টিস্যুতন্ত্র, জাইলেম বা ফ্লোয়েম পরিবহন টিস্যু। এটা নিয়েও আমরা সামনে ডিটেলস আলোচনা করবো। এগুলো অবশ্যই আলোচনা আলাদা আলাদা ভিডিও এবং হচ্ছে আলাদা আলাদা ডিটেলস আমরা হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তো হচ্ছে যে আমরা সেই জিনিসগুলো খেয়াল করে যদি আমরা দেখি যে হচ্ছে একটা উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড, পাতা সব জায়গায় তার হচ্ছে যে গঠনটা আসলে বেসিক গঠনটা আসলে একই রকম। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে খেয়াল করো, প্রাণীদের কিন্তু লিভার এবং কিডনি, তার হচ্ছে পাকস্থলী, তার ভিতরে কোষগুলো কিন্তু
ডিফারেন্ট। লিভারের কোষ যে হেপাটোসাইট ধরনের কোষ দিয়ে তৈরি, আবার কিডনির ক্ষেত্রে নেফ্রন জাতীয় তোমার হচ্ছে একক দিয়ে তৈরি, যেগুলোর ভিতরে ভিন্ন ধরনের অনেক ধরনের কোষ থাকে। আর ব্রেনের ক্ষেত্রে আবার নিউরন জাতীয় কোষ হচ্ছে যে ব্রেনের একক বা ব্রেন তৈরি। সেই নিউরনের সাথে কিন্তু হেপাটোসাইট কোষের কোনো সম্পর্ক নাই, বা নিউরনের কোষ থেকে কিন্তু পরিবর্তিত হয়ে হেপাটোসাইটের কোষ আসে নাই। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, উদ্ভিদের মজার জিনিস হচ্ছে উদ্ভিদে আসলে শুধু এবং শুধুমাত্র এই যে আমরা উদ্ভিদের দুই ধরনের টিস্যু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাই না? বলতো কি ধরনের টিস্যু? উদ্ভিদের দুই ধরনের টিস্যু থাকে, ভাজক টিস্যু এবং হচ্ছে কি স্থায়ী টিস্যু। কিন্তু মজার জিনিস হচ্ছে উদ্ভিদে শুধুমাত্র কি থাকে, উদ্ভিদে শুধুমাত্র আসলে ভাজক টিস্যুই থাকে। হায় আমাদের এটা চিন্তা করলে মনে হবে কি যে এটা ভাইয়া কি বললো, এটা উদ্ভিদে তো আজীবন পড়ে আসছি যে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু, ভাজক টিস্যু আর হচ্ছে এরকম স্থায়ী টিস্যু থাকতেছে, কিন্তু আমি বলতেছি কি যে উদ্ভিদে শুধুমাত্র আসলে ভাজক টিস্যুই থাকে। আচ্ছা, এখানে আশ্চর্য হওয়ার বা খুব বেশি ঝটকা খাওয়ার কিছু নাই। আসলে উদ্ভিদে ভাজক এবং স্থায়ী টিস্যু অবশ্যই দুই ধরনের টিস্যু থাকে। ভাজক টিস্যুগুলো আসলে যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, তখন সে কি কোন ধরনের টিস্যুতে পরিণত হয়? তখনই সে আসলে স্থায়ী টিস্যুতে পরিণত হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে মজার জিনিস হচ্ছে যে এরকম না, ব্রেনের যে নিউরন আছে সেই নিউরন কিন্তু পরিবর্তিত হয়ে নেফ্রন বা অন্য কোনো কোষ, অন্য অঙ্গের কোষ তৈরি করেনি। ঠিক, নিউরন বা নেফ্রন এগুলো সবগুলাই আমাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল আলাদা আলাদাভাবে। একটা মায়ের পেটে থাকা অবস্থাতে বা প্রাণীরা যখন ভ্রূণ অবস্থায় থাকে, তাদের একটা নির্দিষ্ট সময়ে যখন অর্গানোজেনেসিস বা অঙ্গ তৈরির যে ব্যাপারটা ঘটে নির্দিষ্ট কয়েকটা স্তর থেকে, তখনই তাদের হচ্ছে যে এই জিনিসগুলো তৈরি হওয়ার ব্যাপার ঘটছিল। এবং হচ্ছে যে সেই ক্ষেত্রে দেখো খেয়াল করে যে আমরা যদি হচ্ছে এই টপিকটার আরো গভীরে আমরা সামনে অবশ্যই প্রত্যেকটা টপিক বাই টপিক হচ্ছে যে আলোচনাগুলো হবে, যে হচ্ছে যে আমরা এই পর্যন্ত একটু চিন্তা করে রাখি যে এই যে আমরা কি বললাম যে উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে অঙ্গ না তৈরি হওয়ার জন্য আসলে বেসিক জায়গা থেকে যদি আমরা চিন্তা করি সেটা দায়ী। যে শুরুতে আমরা বলছিলাম যে একটা প্রাণীর ক্ষেত্রেও তোমার প্রথম কোষটা হচ্ছে 2n একটা জাইগোট কোষ, একটা উদ্ভিদের ক্ষেত্রেও কোষটা হচ্ছে কি, একটা উদ্ভিদের ক্ষেত্রে প্রথম যে কোষটা আছে সেই কোষটা হচ্ছে একটা 2n জাইগোট কোষ। এরকম 2n জাইগোট কোষ, এরকম 2n জাইগোট কোষ। ধরো এটা প্রাণীর ক্ষেত্রে, এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে, ধরো এটা হচ্ছে যে উদ্ভিদের ক্ষেত্রে, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে দুইজনেরই তোমার হচ্ছে যে প্রথম কোষটা হচ্ছে কি কোষ? দুইজনেরই প্রথম কোষটা হচ্ছে একটা জাইগোট কোষ, যেটা 2n কোষ বা ডিপ্লয়েড কোষ। প্রাণীর ক্ষেত্রে এই জাইগোট কোষটাতে কোন বিভাজন হবে বলতো? আমরা অবশ্যই জানি এই বিভাজন, বলতো কোন বিভাজন হবে? তার জাইগোটে একটা উন্নত জীব বা উদ্ভিদ বা প্রাণীর প্রথম যে বিভাজন হবে বা জাইগোটে যে বিভাজন হয়ে একটা তার সংখ্যা বৃদ্ধি হচ্ছে, জাইগোটটা আস্তে আস্তে দুইটা থেকে চারটা তোমার হচ্ছে, এরপরে আরো বড় হচ্ছে, তারপর একটা প্রাণীটা বড় হচ্ছে বা উদ্ভিদটা আস্তে আস্তে একটা বড় উদ্ভিদে পরিণত হচ্ছে। এই যে বিভাজন, একটা যে কোনো জীবের শুরু থেকে তার যে বড় হওয়া পর্যন্ত যে বিভাজনগুলা, উদ্ভিদ হোক প্রাণী হোক, অবশ্যই তার ডিপ্লয়েড জীবের ক্ষেত্রে এই বিভাজন হচ্ছে কি বলতো? আমার মনে হয় তো আমরা সবাই মাথায় মুখে আমাদের চলে আসছে মাইটোসিস, তাই না? আমরা জানি যে এই কোষ বিভাজনটা হচ্ছে কি ধরনের কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। দুজনের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন হবে, এরকম কোষ তৈরি হবে, আরো এরকম কোষ তৈরি হবে। ঠিক, এই কোষগুলো তোমার হচ্ছে আরো কোষ বাড়িয়ে কোষ জীবটা বড় হতে থাকবে। একটা উদ্ভিদের যে বীজের ভিতরে, একটা আমের আটির ভিতরে তার যে বীজ হয়, তাই না? সেটাই তো তার হচ্ছে আসলে শিশু গাছটা বা শিশু উদ্ভিদটা। সেই আমের আটিটা এক সময় ফেটে গিয়ে তোমার হচ্ছে যে এই কোষগুলা বৃদ্ধি পেয়ে 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 সেখান থেকে একটা ছোট্ট চারা গাছ কিন্তু এরকম বের হয়ে আসে, তারপরে ডালপালা এরকম আকৃতি নেয়। কিন্তু দেখো প্রাণীর সাথে কিন্তু উদ্ভিদের এই একটা পার্থক্য আছে। প্রাণীতে বেশ কিছু পার্থক্য আছে, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি। ওগুলা হচ্ছে যে প্রাণীর আচরণ শ্রেণীবিন্যাস, হচ্ছে যে প্রাণীবিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা আছে সেখানে আমরা ডিটেলস পড়ছি। খালি তোমাদের এখানে একটু মনে করাই দিই, কারণ দেখো আমি সবসময় বলি যে এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার কিন্তু অনেক বেশি জড়িত। একটার সাথে সায়েন্সের এক জিনিসের সাথে এক চ্যাপ্টারের সাথে এক তোর ধরনের তোমার হচ্ছে বিষয়বস্তুর সাথে আরেক বিষয়বস্তু খুব বেশি ইন্টারকানেক্টেড এবং হচ্ছে যে লিঙ্কড এবং হচ্ছে যে কানেক্টেড থাকার কারণে আমাদের একটা পড়তে গিয়ে একটা চলে আসে। তো উদ্ভিদের প্রাণীদের ক্ষেত্রে কিন্তু বিভাজনটা এরকম র্যান্ডমলি স্তূপ আকারের কোনো নির্দিষ্ট আকার আকৃতি ছাড়া এরকম বিভাজন হয় না। যদিও সেটা একটা কাণ্ড বা পাতার মতো পরবর্তীতে আকৃতি নাই, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার আকৃতি হয় না, সেটা ছড়ানো ছিটানো বা একটা র্যান্ডম বিভাজন হয়। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে একটা 2n কোষ বা জাইগোট প্রথমে তোমার হচ্ছে ক্লিভেজের মতো ঘটনা করে। দেখো তো মনে পড়ে কিনা আমাদের, আমরা এরকম পড়ছিলাম যে তোমার হচ্ছে যে আমরা এরকম পড়ছিলাম ক্লিভেজ, তাই না? যে সম্ভেদ, ক্লিভেজ বা হচ্ছে সম্ভেদ বা দুই ভাগে ভাগ হয়ে থাকতেছে, এইরকম তোমার বিভাজিত হয়েছিল। তারপরে সেটা এইরকম বিভাজিত হয়েছিল, এইরকম করে 2টা 4টা 8টা এরকম কোষ, যে কোষগুলা একটা কোষের আয়তন যা থাকে
8টা কোষ বা 4টা কোষের আয়তনও কিন্তু প্রায় সেম থাকে, আমরা আগেও পড়ছি। তোমার হচ্ছে দেখো যে এই যে ব্যাপারটা, এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এরকম হচ্ছে না। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু একটা কোষ বিভাজিত হয়ে আরেকটা কোষ আলাদা হয়ে যাচ্ছে, পাশে অবস্থান করতেছে এরকম। কিন্তু এর ক্ষেত্রে কি দেখো, ওই কোষটা যখন তোমার হচ্ছে যে একটা কোষ ছিল, সে একটা কোষ থেকে কি হচ্ছে, একটা কোষ থেকে তোমার হচ্ছে যে 2টা কোষ হচ্ছে, কোষ দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে না, কোষ দুটো কিন্তু এরকম পাশাপাশি অবস্থান করতেছে না, তারা একই সাথে অবস্থান করে, একসাথে অবস্থান করে, তাদের মনে হচ্ছে মাঝখানে একটা ব্যবধায়ক আছে, আসলে 2টা আলাদা কোষ তোমার হচ্ছে যে এরকম। এই জিনিসটাকে আমরা আসলে কি বলি, এই জিনিসটাকে আমরা আসলে বলতেছি হচ্ছে ক্লিভেজ, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে আসলে ক্লিভেজ। এবং এরপরে 4টা কোষ হচ্ছে, সেটাও আসলে আলাদা হয়ে যায় না সাধারণত। তারপরে 8টা কোষ যখন হচ্ছে তখন আলাদা হয়ে যায় না, সবগুলো কোষ একসাথে লেগে থাকে এবং এদের মোট আকার আকৃতি 4টা 8টা 2টা একটা কোষের আকার সবারই আকার হচ্ছে যে মোট আকৃতি প্রায় সেম থাকে। ঠিক এই পার্থক্য দেখো উদ্ভিদের সাথে কিন্তু প্রাণীর একটা বেসিক পার্থক্য আছে, শুরুতে একটা পার্থক্য হলো। এবং হচ্ছে এই কোষগুলা বিভাজিত হইতে হইতে আমরা জানি এই ধাপকে ক্লিভেজ বলে। এরপরে মরুলা, ব্লাস্টুলা এরকম তোমার হচ্ছে বিভাজন হইতে হইতে বাড়তে থাকে, তখন মরুলা বলি আমরা। এরপরে ব্লাস্টুলা দশায় কোষগুলা পরবর্তীতে তোমার হচ্ছে একটা স্তরের মতো বাইরের দিকে একটা সজ্জায় সজ্জিত হয় কোষগুলা, তোমার হচ্ছে এগুলাকে ব্লাস্টোমিয়ার বলে, এই প্রত্যেকটা কোষকে বা হচ্ছে যে এই খণ্ডগুলাকে, অংশগুলাকে। এবং এই দশাটাকে বলা হয় ব্লাস্টোসিস দশা। আর এই ভিতরে যে একটা গহ্বর থাকে, ব্লাস্টোসিল বলে এটাকে, তাই না? খেয়াল করো, আমরা অন্যান্য চ্যাপ্টারে পড়ছি, হাইড্রার ক্ষেত্রে আমরা প্রাণীর প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ডিটেলস পড়ছি, আমি ডিটেলসের ওদিকে খুব বেশি যাচ্ছি না, আমি তোমাদের জাস্ট একটু মনে করায় দিচ্ছি যে এটা এই চ্যাপ্টারের সাথে এটা কিভাবে আসলে কানেক্টেড। দেখো তোমার হচ্ছে যে এরপরে তোমার হচ্ছে এরকম ব্লাস্টোসিস্ট, খেয়াল করে দেখো এরকম নির্দিষ্ট স্তরে সজ্জিত হইলো। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটে না, অর্থাৎ ক্লিভেজ, মরুলা, ব্লাস্টুলা, এই যে ধাপগুলা, ভ্রূণের যে পরিবর্তনের তোমার হচ্ছে ধাপগুলা বা স্তরগুলা, ভ্রূণের যে তোমার হচ্ছে যে পর্যায়ক্রমিক যে ধাপে ধাপে পরিবর্তন, এই জিনিসটা কিন্তু উদ্ভিদের ঘটে না। উদ্ভিদের সব কোষগুলো তোমার হচ্ছে জাস্ট নর্মাল যে কোনো কোষ বিভাজনের মতো বিভাজিত হয়ে আকার আকৃতি বাড়তে থাকে, দৈর্ঘ্যে বাড়তে থাকে, প্রস্থে বাড়তে থাকে, গাছের মতো একটা আকৃতি নেই। কিন্তু এরকম কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা তোমার হচ্ছে সজ্জায় সজ্জিত হয় না, এরকম নির্দিষ্ট কোনো প্যাটার্নে তোমার কি করে না, সে সজ্জিত হয় না, এরকম নির্দিষ্ট কোনো প্যাটার্নে সে কি করে না, সজ্জিত হয় না। খেয়াল করে দেখো যে উদ্ভিদের ক্ষেত্রে, এরপরে প্রাণীর ক্ষেত্রে তোমার হচ্ছে এরপরে আমরা জানি এরপরে বিশেষ প্রক্রিয়াতে সেই যেরকম এখানে ভিতরে ভাঁজ হয়ে যায়, এরকম ভাঁজ হয়ে ব্লাস্টোসিলটা স্তরে আরো একটা তোমার হচ্ছে পরের ধাপে তোমার হচ্ছে যে আমরা এটাকে তোমার হচ্ছে যে গ্যাস্ট্রুলা ধাপ বা এরকম ধাপের কথা বলি আমরা, যে পরে ব্লাস্টুলা থেকে পরবর্তীতে গ্যাস্ট্রুলা বা এরকম ধাপ সৃষ্টির মাধ্যমে পরে কিছু পরিবর্তনের মাধ্যমে একটা স্তর বিশিষ্ট ছিল, মাঝখানে একটা গহ্বর ছিল। পরে দেখা গেছে উন্নত প্রাণীদের ক্ষেত্রে মাঝে আর একটা গহ্বর সৃষ্টি হয়, তোমার হচ্ছে যে এরকম এই গহ্বরটা থেকে আরেকটা নতুন গহ্বর সৃষ্টি হয়। তারপরে এইরকম তোমার একটা স্তর আর থাকে না, 3টা এরকম স্তর তৈরি হয়। আমরা এখানে ডিটেলস এটা দেখাবো না, আমরা এটা মানব জীবনের ধারাবাহিকতা এবং হচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলোতে আমরা এগুলো আলোচনা করবো ডিটেলস। তোমার হচ্ছে দেখো, কিন্তু আমরা মনে করাই দেওয়ার জন্য বলতেছি, তোমরা দেখো ফার্স্ট চ্যাপ্টারে মনে হয় পড়ছি আমরা যে এইরকম 3টা স্তর বিশিষ্ট কোষ সৃষ্টি হয়। অর্থাৎ আসলে বাইরে থেকে স্তরগুলোকে, যেমন এটা হচ্ছে আমরা খেয়াল করো যারা আমরা হয়তো এই ফার্স্ট চ্যাপ্টার পড়ছি বা হচ্ছে যে আমরা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারগুলো পড়লে আমরা জানি। তারপরে আমি একটু মনে করাই দিই, তোমার হচ্ছে দেখো যে এরপরে প্রাণীদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রাণীদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে এইরকম প্রথমে একটা স্তর বিশিষ্ট, মাঝে একটা তোমার হচ্ছে গহ্বর বিশিষ্ট এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল মায়ের পেটে থাকা অবস্থায় বা ভ্রূণ অবস্থায় তোমার হচ্ছে এই ঘটনাটা ঘটে। এরপরে সেটা কিন্তু এরকম পরবর্তীতে আরো কিছু ধাপ অতিক্রমের মাধ্যমে 3টা স্তরে পরিণত হয়, একটোডার্ম বলে, মেসোডার্ম বলে, এন্ডোডার্ম বলে। দেখো এটা আমরা জানি একটোডার্ম, তাই না? এরকম একটোডার্ম, তারপরে মেসোডার্ম, এন্ডোডার্ম, তোমার হচ্ছে এরকম 3টা স্তর বিশিষ্ট হয়। এটাকে আমরা কি বলি, ত্রিস্তরী বা হচ্ছে টিপ্লোব্লাস্টিক, তাই না? এরকম এই জিনিসগুলোকে আমরা কি বলি, এই ধরনের যে গঠন বা অবস্থাকে বলে আমরা ত্রিস্তরী, বা এই জন্য এই প্রাণীদেরকে আমরা বলি ত্রিস্তরী প্রাণী। যেমন হচ্ছে আমরা ত্রিস্তরী প্রাণী, বাঘ, সিংহ, গরু, ছাগল থেকে শুরু করে উন্নত বেশিরভাগ প্রাণীরাই হচ্ছে তোমার, বা বিশেষ করে হচ্ছে যে নেমাটোডা পর্বের থেকে শুরু করে বাকি পর্বের প্রাণীগুলো বেশিরভাগই হচ্ছে কি ত্রিস্তরী প্রাণী। তোমার হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্ব পর্যন্ত, বা প্লাটিহেলমিনথেস থেকে আসলে প্লাটিহেলমিনথেস পর্ব প্রাণীরাও ত্রিস্তরী, তবে হচ্ছে তাদের ক্ষেত্রে আবার সিলোম পাওয়া যায় না, কিন্তু স্তর 3টা। তো হচ্ছে যে 3টা স্তর বিশিষ্ট প্রাণীদের সংখ্যা, উন্নত প্রাণীদের সংখ্যাই হচ্ছে বেশি। এই ত্রিস্তরী যে ব্যাপারটা দেখো, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এটা কিন্তু কোনোভাবেই উদ্ভিদের ক্ষেত্রে ঘটতেছে না। খেয়াল করো, উদ্ভিদে কোনোভাবেই ভ্রূণের স্তর সৃষ্টি হচ্ছে না। উদ্ভিদের বীজ থেকে যে ভ্রূণ তৈরি হচ্ছে, বীজের ভিতর যে ভ্রূণ থাকতেছে, সেই ভ্রূণ মাইটোসিস প্রক্রিয়াতে বিভাজন করে এই ভ্রূণের প্রত্যেকটা কোষ, এই কোষগুলো আসলে কিন্তু কি ভাজক টিস্যু, এগুলো ভাজক কোষ, ভাজক টিস্যু, ঠিক? এবং তারা টিস্যুর মতো তৈরি করে, বা শুরুর দিকে আসলে টিস্যুর মতো সুগঠিত গঠনও তৈরি করে না, জাস্ট কোষগুলো বিভাজিত হয়ে পরিমাণে বাড়তে থাকে, ভরে বাড়তে থাকে, এবং হচ্ছে দৈর্ঘ্যে
প্রস্থে এরকম বাড়তে বাড়তে পরবর্তীতে ডাল পালা এরকম আকৃতি নিচ্ছে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে আগে অঙ্গ তৈরি করার আগে বা টিস্যু তৈরি করার আগে তারা প্রথমে কোষগুলা নির্দিষ্ট কিছু স্তরে বা নির্দিষ্ট একটা গঠনে সুসজ্জিত হচ্ছে বা সজ্জিত হচ্ছে। এবং দেখো এরকম পরবর্তীতে এক্টোডার্মের কোনো একটা কোষ থেকে, নির্দিষ্ট একটা কোষ থেকে, হয়তো ধরো যে কথার কথা এই কোষটা দেখা গেছে এই কোষটা থেকে ব্রেন তৈরি হচ্ছে বা ব্রেনের কোনো একটা অংশ তৈরি হচ্ছে, এই কোষটা থেকে আবার দেখা গেছে কোনো একটা কোষ, এখান থেকে হয়তো কোনো জায়গার শরীরে কোনো জায়গার স্কিন তৈরি হচ্ছে, ভিতরের মেসোডার্মের কোষ থেকে মাসল তৈরি হয় বা পেশি তৈরি হয়, হাড় তৈরি হয়, তারপরে হচ্ছে এই একদম ভিতরের যে এন্ডোডার্মের কোষ আছে এই কোষগুলো থেকে আমাদের যকৃত বা তোমার হচ্ছে যে পাকস্থলী থেকে শুরু করে ভিতরের যে তোমার ভিসেরা বা তোমার নরম গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে। খেয়াল করো স্তরগুলো আলাদা হয়ে গেছে, কোষগুলো আলাদা হয়ে গেছে, কোষের স্তরগুলো বা টিস্যুর স্তরগুলো বা কোষের স্তর আলাদা হয়ে যাওয়ার অবস্থান করে এবং প্রত্যেকটা আলাদা রকমের আলাদা স্তর থেকে আলাদা আলাদা কোষ থেকে আলাদা আলাদা অঙ্গ তৈরি হয়ে যাচ্ছে। তারা শুরুতেই ডিফারেন্সিয়েটেড হয়ে যাচ্ছে, শুরুতেই পৃথক হয়ে যাচ্ছে, শুরুতেই ডিস্টিংগুইশড হয়ে যাচ্ছে, একটার সাথে আরেকটা শুরুতেই পৃথক। এটা বাইরের স্তর এক্টোডার্ম, এটা ভিতরের স্তর মেসোডার্ম, তারা সুস্পষ্টভাবে পৃথক। কিন্তু এইখানে উদ্ভিদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কোষগুলো ছড়ায় ছিটায় র্যান্ডমলি একটা স্তূপের মতো করে অবস্থান করতেছে। তার মানে তারা পৃথক হচ্ছে না, তাদের সব কোষ আসলে একই রকম, একই ধরনের। এবং এই সবগুলা কোষে আসলে কি ধরনের কোষ খেয়াল করো, এটা আমরা শিখে রাখবো, এগুলো আমরা শিখে রাখবো, বেসিক জিনিস, বইয়ে কিন্তু এভাবে লেখা নাই। কিন্তু খেয়াল করো যে আমরা কিন্তু সবগুলো জিনিসই কোনোটাই আমাদের কাছে নতুন মনে হবে না। আমরা যদি মোটামুটি তোমার হচ্ছে যে অন্যান্য চ্যাপ্টারগুলো বা হচ্ছে বায়োলজি 9-10 থেকে শুরু করে ইন্টারমিডিয়েটে পড়ে আসি, তাহলে আমাদের কোনো টপিকই কোনো জিনিসই নতুন মনে হবে না। কিন্তু ঠিকই তুমি আবার এটা বইয়ে দেখো নাই, ঠিক আছে? কারণ হচ্ছে যে কেন এটা হচ্ছে, কেন উদ্ভিদে অঙ্গতন্ত্র হচ্ছে না, কেন প্রাণীতে অঙ্গতন্ত্র তৈরি হচ্ছে, কেন অঙ্গতন্ত্র প্রাণীর ক্ষেত্রে আমরা অঙ্গ বলতেছি, কেন উদ্ভিদের ক্ষেত্রে আমরা অঙ্গ বলতেছি না, কেন উদ্ভিদের ক্ষেত্রে আমরা অঙ্গ বলতে পারতেছি না, সেটার যে বেসিক কারণ, ভিতরের যে কারণটা, সেটা হচ্ছে কি প্রাণীদের ক্ষেত্রে তোমার হচ্ছে যে কোষ বিভাজন এবং উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থার কোষ বিভাজনে পার্থক্য আছে, গঠনে পার্থক্য আছে। পরবর্তীতে উদ্ভিদের ক্ষেত্রে দেখা গেছে কি কিছুটা বাহ্যিক পরিবর্তনের মাধ্যমে, জাস্ট তোমার বাহ্যিকভাবে কিছুটা পরিবর্তন হইলেও তাদের হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে ভিতরের ব্যাপারটা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একই রকম থাকে। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে পরিবর্তনটা অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ, তাদের অঙ্গ, তাদের গঠন অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ, বিচিত্র, তারা অনেক বেশি আলাদা। প্রাণীদের এক অঙ্গের চেয়ে আরেক অঙ্গ কাজে, গঠনে, বৈশিষ্ট্যে অনেক বেশি আলাদা এবং অনেক বেশি আলাদা হওয়ার কারণে তাদের ক্ষেত্রে বৈচিত্র্য বেশি সৃষ্টি হয়েছে, ভ্যারাইটি, প্রকরণ বেশি সৃষ্টি হয়েছে, তাদের সংখ্যার পরিমাণ, প্রজাতির পরিমাণও কিন্তু কি বেশি। এবং হচ্ছে যে সেটার বড় কারণ হচ্ছে কি এই যে আমরা বলছিলাম যে কোষ, টিস্যু, অঙ্গতন্ত্র, এই যে সিরিয়ালটা আছে, আমরা জানি যে কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, এই জিনিসটাতে একটা পার্থক্য আছে উদ্ভিদের সাথে প্রাণীর। উদ্ভিদের ক্ষেত্রে আসলে মজার জিনিস হচ্ছে তার আসলে কোনো অঙ্গ এবং হচ্ছে যে তন্ত্র থাকে না, তোমার হচ্ছে তার কোনো অঙ্গ এবং তন্ত্র আসলে থাকতেছে না, যার পিছনের কারণটাও আমরা শিখলাম যে শুরুতেই তার গঠনে পৃথক হয়ে যাচ্ছে, ফলে উদ্ভিদের ক্ষেত্রে এরকম আলাদা করে বৈশিষ্ট্য সম্পন্ন কোনো অঙ্গ তৈরি হচ্ছে না, তার সব কোষই শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একই রকম। কিন্তু পরবর্তীতে বয়স্ক এবং মৃত হয়ে গিয়ে ভাজক টিস্যুগুলো হচ্ছে স্থায়ী টিস্যুতে পরিণত হয় উদ্ভিদের ক্ষেত্রে। এই জন্য আমরা বলবো উদ্ভিদের শুধুমাত্র আলোচনাটা কি হবে ভাজক এবং হচ্ছে যে স্থায়ী টিস্যু নিয়ে, ভাজক এবং হচ্ছে স্থায়ী টিস্যু নিয়ে, ভাজক টিস্যু এবং হচ্ছে যে স্থায়ী টিস্যু নিয়ে, এই দুটা জিনিস নিয়ে আলোচনা হবে। এবং মেইনলি আসলে তার ভাজক টিস্যু সেটাই মৃত হয়ে গেলে, বয়স্ক হয়ে গেলে, বিশেষ কিছু উদ্দেশ্যে পরিবর্তন হয়ে শরীরের অন্য কিছু অংশ তৈরি করে, সেগুলোর ক্ষেত্রে আমরা তখন স্থায়ী টিস্যু বলি। কিন্তু মেইনলি উদ্ভিদের মূল যে টিস্যু বা কোষ সেটা হচ্ছে ভাজক টিস্যু। পরবর্তীতে আমরা হচ্ছে এই জন্য কি করব, ভাজক টিস্যু এবং হচ্ছে যে স্থায়ী টিস্যু নিয়ে ডিটেলস আলোচনা আমাদের পরবর্তীতে ভিডিওটা আসবে। আমরা সবাই অবশ্যই সেই ভিডিওগুলো দেখব এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।